নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। জন্মাষ্টমী ব্রত 26শে নাকি 27শে আগস্ট। যারা যারা উপবাস করতে পারবেন না সেক্ষেত্রে কি করবেন এবং পূজা কখন করবেন, আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক পুরো তথ্য। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, জন্মাষ্টমী এই বছর 26শে আগস্ট। এই দিনে রাতে কৃষ্ণ পূজা করলে জীবন থেকে কষ্ট দূর হয়। 2024 সালে জন্মাষ্টমীর সঠিক তারিখ শুভ সময় জেনে নিন। জন্মাষ্টমীর দিনে মথুরা শহরে কংসের কারাগারে দেবকীর অষ্টম সন্তান হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণের শ্রীবিষ্ণুর অষ্টম অবতারও মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে অর্থাৎ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের শিশুরূপের পূজা করলে সকল দুঃখ, কষ্ট, দারিদ্রতা একেবারেই দূর হয়ে যায়। এই বছর যদি 2024 সালে কৃষ্ণ জন্মাষ্টমীর তারিখ নিয়ে বিভ্রান্তি থাকে তাহলে জেনে নিন জন্মাষ্টমীর সঠিক তারিখ, পুজোর সময় এবং গুরুত্ব। বলা হয়েছে 2024 সালে 26শে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে। এই দিনে বাড়ি সজ্জিত করা হয় এবং ভজন ও কীর্তন পরিবেশিত হয় বাড়িতে। কৃষ্ণ ভক্তরা উপবাস পালন করেন এবং লাড্ডু গোপালের খুব সুন্দর করে সাজান, একেবারে সুন্দর মতো করে। তাছাড়াও কৃষ্ণ জন্ম হয় রোহিণী নক্ষত্রে রাত 12টায়। বৃন্দাবন মথুরায় জন্মাষ্টমী কখন জেনে নিন। শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা এবং বৃন্দাবনে। 26শে আগস্ট 2024 জন্মাষ্টমী পালিত হবে। জন্মাষ্টমীর জাঁকজমক এখানে খুবই বিশেষ। বাঁকে বিহারী দর্শনের ভক্তদের ভিড় লেগেই থাকে। জন্মাষ্টমীর পূজার মুহূর্ত জেনে নিন। ভাদ্রপদ কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু 26শে আগস্ট 2024 ভোর 3:39 ভাদ্রপদ কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শেষ হবে 27শে আগস্ট 2024 রাত 2:19 রোহিণী নক্ষত্র শুরু হয় 26শে আগস্ট 2024 দুপুর 3:55 রোহিণী নক্ষত্র 27শে আগস্ট 2024 দুপুর 1:38 শেষ হবে। বন্ধুরা, কৃষ্ণ পূজার সময় জেনে নিন। 27শে আগস্ট 12:06 থেকে 12:51 পর্যন্ত। মধ্যরাতের মুহূর্ত 27শে আগস্ট 12:28। চন্দ্রোদয়ের সময় রাত 11:41 চন্দ্রোদয় হবে। বন্ধুরা, জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর উপবাস কিভাবে পালন করবেন। বলা হয়েছে কৃষ্ণ পুজোর পাশাপাশি জন্মাষ্টমীর দিনে উপবাস পালনের প্রথাও রয়েছে। জন্মাষ্টমীর উপবাসের একদিন আগে সপ্তমী তিথি থেকে রসুন, পেঁয়াজ, বেগুন, মূলা ইত্যাদি এছাড়াও নেশাজাতীয় খাবার ত্যাগ করতে হবে এবং সাত্ত্বিক খাবার খেয়ে ব্রহ্মচর্য পালন করতে হবে। এছাড়াও জন্মাষ্টমীর দিন সকালে, যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে, ঘুম থেকে উঠে যেতে হবে এবং তারপরে কিন্তু আপনারা স্নান ও ধ্যান শুরু করবেন। এছাড়াও পরিষ্কার পোশাক অবশ্যই পরিধান করুন। উপবাস করার অঙ্গীকার করুন। সারাদিন কৃষ্ণ পূজা করুন। রাত 12টায় শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উদযাপন করুন এবং তাকে খাবার নিবেদন করুন। পরের দিন উপবাস অবশ্যই ভঙ্গ করুন। এছাড়াও বন্ধুরা, অনেকেই এমন আছেন যারা হয়তো এই কৃষ্ণ জন্মাষ্টমীর দিন উপবাস রাখতে পারবেন না। সেক্ষেত্রে বলে দিই আপনারা কি করবেন। আপনারা ঠিক জন্মাষ্টমীর দিন অনেক সকালবেলা, যেটাকে ব্রহ্ম মুহূর্তে বলা হয়, ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠবেন।
ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাতে বসেই আপনারা কৃষ্ণ নাম জপ করে নেবেন প্রথমেই। যখনই কৃষ্ণ নাম জপ করা হয়ে যাবে তারপরে আপনারা একটি সূর্যদেবকে প্রণাম করবেন এবং তারপরে আপনারা আপনাদের বাড়িঘর গুছিয়ে একেবারেই পরিষ্কার করে নেবেন এবং ঠিক তারপরেই আপনারা বাসি কাজকর্ম করে নেবেন। যখনই আপনাদের বাড়ি বা আপনাদের ঘর একেবারেই পবিত্র হয়ে যাবে তারপরেই আপনারা স্নান করে নেবেন। বন্ধুরা, আপনাদের যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে সেক্ষেত্রে এত কাজ করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গা থাকে সেখানে গিয়ে ভালো করে স্নান করবেন এবং কৃষ্ণ নাম জপ করবেন। তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য একেবারেই ঠিক হয়ে যাবে। তার সাথে সাথে যদি কারোর নজর দোষ পড়ে আপনাদের উপরে তাহলেও সেই নজর দোষ কেটে যাবে। সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন এই জন্মাষ্টমীর দিন কিন্তু অবশ্যই কোনো গঙ্গা, নদী বা কোনো সমুদ্রেতে ভালো করে কৃষ্ণ নাম জপ করতে করতে স্নান করার। যখনই বন্ধুরা এই কাজটি করা হয়ে যাবে আপনারা তারপরে শুদ্ধ বস্ত্র পরবেন। এবার বলি বন্ধুরা, অনেকেই এমন আছেন যাদের বাড়ির আশেপাশে কোথাও কোনো গঙ্গা নেই বা নদীও নেই। সেক্ষেত্রে চিন্তা করার কোনো দরকার নেই। আপনারা বাড়িতেই স্নান করবেন এবং তারপরে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ বস্ত্রের উপরে একটু গঙ্গার জল ছেটালেও অনেকটা পুণ্য অর্জন হবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যখনই এই কাজ করা হয়ে যাবে আপনারা ঠাকুর ঘরে যাবেন। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন এবং যদি আপনার বাড়িতে লাড্ডু গোপালের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই করে লাড্ডু গোপালকে ভালো করে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে সুন্দর করে আপনারা সাজাবেন। এছাড়াও লাড্ডু গোপালকে একটি ময়ূরের পালক বা একটি বাঁশি অবশ্যই নিবেদন করবেন। এতে কিন্তু সংসারে অনেক উন্নতি হয়, কারণ এই ময়ূরের পালক বা এই বাঁশি লাড্ডু গোপালের অতি প্রিয়। তাই লাড্ডু গোপালের জন্মদিনে যদি এই জিনিসটি আপনারা দেন তাহলে কিন্তু লাড্ডু গোপাল অনেক খুশি হবেন এবং আপনাদের গৃহেতে সর্বদাই বিরাজমান থাকবে। সেই জন্য বন্ধুরা স্নান করিয়ে ভালো করে শুদ্ধ বস্ত্র পরিয়ে সিংহাসন বা দোলনাতে বসিয়ে দেবেন। ঠিক তারপরে রজনীগন্ধার মালা পরিয়ে সুন্দর করে আপনারা প্রদীপ জেলে ধূপ জেলে আরতি করবেন এবং তারপরে আপনারা ভোগ নিবেদন করবেন। বন্ধুরা, এই জন্মাষ্টমীর দিন অবশ্যই করে বিশেষ রকমের ভোগ দেবেন, যেমন তালের বড়া, মাখন মিষ্টি, এছাড়াও মাখন, তাছাড়াও পায়েস ইত্যাদি অনেক কিছুই রয়েছে। আপনাদের সামর্থ্য অনুযায়ী এইগুলি আপনারা নিবেদন করবেন। ভোগ নিবেদন করা হয়ে গেলে তুলসী পাতা অবশ্যই দেবেন ভোগের উপরে। যখনই পুজো একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা অবশ্যই করে লাড্ডু গোপালকে খাইয়ে দেবেন নিজ হাতে। এই সব কাজ করা হয়ে গেলে আপনারা কিছুক্ষণের জন্য বাইরে চলে যাবেন। কিছুক্ষণ পর পুনরায় চলে আসবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে আপনারা যে সকল ভোগ নিবেদন করেছিলেন সকল দেবদেবীর উদ্দেশ্য করে অনুমতি চেয়ে নেবেন। তারপরে ভোগগুলি তুলে সকলেই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং আপনারাও প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। এতক্ষণ কিন্তু না খেয়ে এই কাজগুলি করতে হবে। এবার হয়তো অনেকেই উপবাস রাখতে পারবেন না, নানান রকম কারণ রয়েছে বা শরীর স্বাস্থ্য খারাপ রয়েছে। সেক্ষেত্রে আপনারা এই প্রসাদ খেয়ে আপনাদের উপোসটা রাখবেন। এছাড়াও বন্ধুরা এই দিন আপনারা চাইলে কিন্তু নানান রকম খাবার খেতে পারেন, যেমন দুধ দিয়ে তৈরি দুধ, দই ইত্যাদি এইসব জিনিস খেতে পারেন, ফল খেতে পারেন, সাবুদানার খিচুড়ি খেতে পারেন বা আপনারা যে কোনো পায়েসও করে খেতে পারেন। এই সব জিনিসগুলি খেয়ে আপনারা এই উপবাস রাখতে পারেন। এছাড়াও যদি আপনারা একেবারে নির্জলা উপবাস রাখবেন মনে করেন সেটাও রাখতে পারেন। যদি আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ থাকে তাহলে এইভাবেই আপনারা উপবাস রাখবেন। তাছাড়াও একেবারেই হয়তো আপনারা এইভাবেও উপবাস রাখতে পারবেন না,
সেক্ষেত্রে বাড়িতে আপনারা নিরামিষ খাবার করবেন এবং সকলে একসাথে গ্রহণ করবেন নিরামিষ খাবার। কোনো মতেই আপনারা বাড়িতে আমিষ জাতীয় খাবার একেবারেই করবেন না, এতে কিন্তু সংসারে উন্নতি হয় না, এছাড়াও সংসারে অবনতি লেগেই থাকবে। সেই জন্যে অবশ্যই নিরামিষ খাবার আপনারা গ্রহণ করবেন এবং খুবই ভালো করে জন্মাষ্টমীর পূজা আপনারা পালন করবেন। বন্ধুরা, আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে একবার ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারে দূর হয়ে গেছে। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।